আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লজেন্স আয়োজিত আজকের বাংলা ব্যাকরণ ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধ্বনি এবং বর্ণ নিয়ে। সহজেই যদি বলি ধ্বনি কী, সেক্ষেত্রে বলতে হয় যে ভাষার মূল উপকরণ। ভাষা কি আমরা সাধারণভাবে জানি, যখন আমরা বাকযন্ত্রের সাহায্যে কোনো অর্থবোধক শব্দ, অর্থবোধক আওয়াজ উচ্চারণ করি এবং যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, সেটাই ভাষা। তো এই যে আমরা অর্থবোধক আওয়াজ উচ্চারণ করছি, এই আওয়াজটাই হচ্ছে ধ্বনি। এবং এই আওয়াজটা হচ্ছে ধ্বনি, যেটাকে হচ্ছে আমরা কখনো লিখিত রূপ দিতে পারি না। যখন এই আওয়াজকে বা ধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে বর্ণ। অর্থাৎ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। যদি আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে হিসাব করি, বাংলা ভাষার ক্ষেত্রে হিসাব করি, তবে সেক্ষেত্রে বাংলা ধ্বনি রয়েছে হচ্ছে মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। তো এর মধ্যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি আছে 30টি। তো টোটাল 37টা মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক ধ্বনির ক্ষেত্রে বা ধ্বনির ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে ধ্বনিকে চিহ্ন দ্বারা যখন প্রকাশ করা হয়, আমরা যদি বর্ণকে প্রকাশ করি, আমি যদি স্বরে আকে প্রকাশ করি, তখন আমরা সাধারণভাবে স্বরে আ লিখলেই হচ্ছে, সেটা একটা বর্ণ হচ্ছে। কিন্তু যখন আমি ধ্বনি চিহ্ন আকারে প্রকাশ করব, এটাকে ধ্বনিকে ইন্ডিকেট করব, তখন অবশ্যই এই বর্ণের পাশে দুই পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ধ্বনি চিহ্নকে প্রকাশ করতে হবে। তো এই যে 37টা মৌলিক ধ্বনি আছে, এই মৌলিক 37টা মৌলিক ধ্বনিকে প্রকাশ করার জন্য বাংলা ভাষায় 50টা বর্ণ আছে। এর মধ্যে 11টা স্বরবর্ণ এবং বাকি 39টা ব্যঞ্জন বর্ণ। সুতরাং আমরা বলতে পারি যে টোটাল 37টা মৌলিক ধ্বনিকে প্রকাশ করার জন্য আমাদের বাংলায় 50টা, বাংলা বর্ণমালায় 50টা বর্ণ আছে। তো এখন এই বর্ণগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হয়, আমরা বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারণ করছি। তো যখন আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করছি, এই স্বরধ্বনির উচ্চারণের উপর ভিত্তি করে, জিহ্বার অবস্থানের উপর ভিত্তি করে এবং ঠোঁট আপনার কতটুকু উন্মুক্ত থাকছে, এটার উপর ভিত্তি করে একে বিভিন্ন অবস্থান নির্ণয় করা হয়েছে। এবং 43তম বিসিএসে এটা থেকে একটা প্রশ্ন এসেছিল এই বিষয়টা থেকে। তো একটা চার্ট দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে জিহ্বার কতখানি অবস্থান আছে, জিহ্বা উপরের স্থান, উঁচু স্থানে আছে বা নিচু স্থানে আছে, এটার উপর নির্ভর করে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। যথা উচ্চ, জিহ্বার অবস্থানে উচ্চ, উচ্চ মধ্য, জিহ্বা যখন হচ্ছে উঁচুতে থাকে কিন্তু সামান্য মাঝামাঝি থাকে, নিম্ন মধ্য এবং নিম্ন। একেবারে নিম্ন যেমন হচ্ছে আমি যখন স্বরে আ উচ্চারণ করছি, তখন কিন্তু আ যখন বলছি, তখন কিন্তু জিহ্বাটা একেবারে নিচু অবস্থানে থাকছে, এজন্য আমরা এটাকে বলি নিম্ন। আবার যদি একেবারে উচ্চ থেকে দেখি, আমরা যদি রস্যই উচ্চারণ করি, রস ই, সেক্ষেত্রে কিন্তু জিহ্বাটা উঁচু স্থানে থাকছে, এই জন্য জিহ্বার অবস্থান উঁচু হিসেবে আমরা এই জায়গাটাকে আলাদা করছি। আবার যদি হচ্ছে আমরা ঠোঁট কতখানি আমাদের উন্মুক্ত থাকে, এইটার উপর যদি আমরা বিভাগ করি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত। সংবৃত বলতে বোঝায় যখন হচ্ছে আপনার ঠোঁট কম উন্মুক্ত থাকে, ঠোঁট আটকানো থাকে, তখন তাকে আমরা বলি সংবৃত। অর্ধ সংবৃত হচ্ছে যদি আরেকটু বেশি খোলা থাকে, একেবারে আটকানো থেকে বেশি খোলা থাকে। অর্ধবিবৃত হচ্ছে যখন আরও বেশি উন্মুক্ত হয়। বিবৃত হচ্ছে যখন আরও বেশি বিবৃত হয়, উন্মুক্ত হয়। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে হচ্ছে মৌলিক স্বরধ্বনিকে এই 4টা ভাগে ভাগ করা হয়েছিল। আপনার চার্ট দেখলে এই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপরে আরও কিছু থাকে যে অনুনাসিক ধ্বনি। অনুনাসিক ধ্বনি কোনগুলো? সাধারণত আমরা যখন কোনো একটা ধ্বনিকে প্রকাশ করি, যদি হচ্ছে সেটা নাকের মাধ্যমে প্রকাশ পায়। আমি যদি স্বরে আ বলি, স্বরে আ তো আমি স্বাভাবিকভাবে উচ্চারণ করছি, কিন্তু যদি আমি স্বরে আ নাক দিয়ে উচ্চারণ করি, তখন হচ্ছে সেটা হচ্ছে অনুনাসিক ধ্বনি। অনুনাসিক ধ্বনিকে যখন প্রকাশ করা হবে, তখন অবশ্যই তার উপর একটা চন্দ্রবিন্দু দিতে হবে। অবশ্যই ধ্বনি চিহ্ন থার্ড ব্র্যাকেট অবশ্যই থাকবে, কিন্তু অনুনাসিকের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু থাকবে। যদি আমি স্বরধ্বনির ক্ষেত্রে দেখি, আমি আ বা ই বা অ্যা সাধারণভাবে প্রকাশ করতে পারছি, তো অনুনাসিকের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপরে শুধু আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে সেটা অনুনাসিক ধ্বনি হয়ে যাচ্ছে। স্বরধ্বনির ক্ষেত্রে, মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি কোনটা? যে স্বরধ্বনিকে আমরা টানতে পারি না, অর্ধেক উচ্চারিত হয়। এরকম অর্ধ স্বরধ্বনি আছে 4টা। সেগুলো হচ্ছে ই, উ, এ এবং ও। এমনিতে আমরা এগুলো সাধারণভাবে উচ্চারণ করতে পারি, তবে যখন হচ্ছে বিভিন্ন শব্দে আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে আমরা যদি আমি উচ্চারণ করি লাউ, অথবা আমি উচ্চারণ করি চাই,
আমি বলছি এই বইটা আমার চাই, আমি এটাকে যত ইচ্ছা টানতে পারছি, আকে যত ইচ্ছা টানতে পারছি, কিন্তু ই এর ক্ষেত্রে কিন্তু আমি চাই টানতে পারছি না। তো যখন শব্দে এমন ধ্বনিকে ব্যবহার করা হচ্ছে চাই, আমি দিয়ে শেষ করে দিচ্ছি, ওইটাকে বেশি দূরে নিতে পারছি না, এই সকল ক্ষেত্রে তাকে আমরা বলি হচ্ছে অর্ধস্বরধ্বনি। তো এরকম 4টা অর্ধস্বরধ্বনি আছে আমরা জানি। তো অর্ধস্বরধ্বনি গেল, এরপর হচ্ছে দ্বিস্বর। দ্বিস্বর কোনগুলা? এই যে পূর্ণ একটা স্বরধ্বনি, পূর্ণ মৌলিক স্বরধ্বনি এবং অর্ধস্বরধ্বনি, এই দুটো যখন একত্রিত হয়, পাশাপাশি বসে একত্রিত হয়ে উচ্চারিত হয়, তখন আমরা তাকে দ্বিস্বর বলি। যেমন আমি বলছি লাউ, লাউর ক্ষেত্রে কি হচ্ছে আ এবং রস্যৌ, আ এবং রস্যৌ একত্রিত হয়ে, রস্যৌ এখানে লাউ যখন বলছি উ হচ্ছে এখানে অর্ধস্বরধ্বনি, এবং আ হচ্ছে লাউয়ের সঙ্গে যখন আ যুক্ত হচ্ছে আ হচ্ছে পূর্ণ মৌলিক স্বরধ্বনি। তো দুইটা যখন একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে, তখন আমরা তাকে বলি দ্বিস্বরধ্বনি। এমনি দ্বিস্বরধ্বনি হচ্ছে আমরা বিভিন্নভাবে উচ্চারণ করতে পারি, তবে এই দ্বিস্বরধ্বনি জ্ঞাপক দুইটা বর্ণ কিন্তু আছে। এই দুইটা হচ্ছে ওই এবং ও। এই ওই এবং ওকে যদি আপনি একটু ভাঙেন, দেখা যাবে কি ওইকে কি হচ্ছে ও যোগ ই, ওকে কি হচ্ছে ও যোগ উ। তো এই যে বিষয়গুলো, এগুলোকে হচ্ছে আমরা, এই ধ্বনিগুলো হচ্ছে দুটো একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে বলে আমরা তাকে বলি দ্বিস্বরধ্বনি। আচ্ছা, এর স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি গেল। এখন যদি মৌলিক ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করি, আবার মৌলিক ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে ভাষাতাত্ত্বিক বিদগণ, ধ্বনিতত্ত্ববিদগণ, তারা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের 7টি স্থান নির্ধারণ করেছেন। আমরা তো হচ্ছে স্পৃষ্ট ধ্বনি এই বিষয়টা জানি যে হচ্ছে 5টা উচ্চারণের জায়গা আছে। তো ধ্বনিতত্ত্ববিদরা তার সঙ্গে হচ্ছে আরও 2টা যোগ করেছেন। এই 2টা হচ্ছে দন্তমূল আর হচ্ছে কণ্ঠনালী। তো আমরা সাধারণত কী জানি? আমরা জানি ওষ্ঠ, দন্ত, এরপরে হচ্ছে মূর্ধা বা হচ্ছে তালব্য, কণ্ঠ, এই বিষয়ে এই 5টা আমরা আগে থেকেই জানতাম। এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে দন্তমূল এবং কণ্ঠনালী। তো এই যে হচ্ছে স্পৃষ্ট বর্ণ বা হচ্ছে আমরা যেটাকে বলি স্পর্শবর্ণ, 25টি স্পর্শবর্ণ আছে। এই স্পর্শবর্ণকে হচ্ছে 5টা উচ্চারণ স্থান অনুসারে ভাগ করা হয়েছে, কিন্তু পুরো যে ব্যঞ্জন বর্ণ, স্পর্শবর্ণ 25টা, কিন্তু পুরো ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই 39টাকে উচ্চারণের স্থান অনুসারে 7টা ভাগে ভাগ করা হয়েছে। আর যখন আমি স্পর্শবর্ণতে যাচ্ছি, তখন স্পর্শবর্ণকে ভাগ করা হয়েছে 5টা ভাগে, উচ্চারণ স্থান অনুসারে 5টা ভাগে, যার মধ্যে প্রত্যেকটা 5টা বর্গে ভাগ করা হয়েছে, এবং যার মধ্যে বর্গের শেষ বর্ণটা হচ্ছে আনুনাসিক বর্ণ। যেমন এই যে আমরা মনে আছে আমাদের যে হচ্ছে ক, চ, ট, ত, প, ক, খ, গ, ঘ, উ হচ্ছে, এটা হচ্ছে ক বর্ণের মধ্যে। এরপর হচ্ছে চ, ছ, জ, ঝ, ইয়, এটা হচ্ছে চ বর্গের মধ্যে। চ হচ্ছে কণ্ঠ, কতে কণ্ঠ, চতে হচ্ছে চ তালব্য। তো এই যে উচ্চারণ স্থান অনুসারে আমরা ভাগ করেছি, এবং শেষ যে বর্ণটি হচ্ছে উ বা ইয়, এগুলো হচ্ছে নাসিক বর্ণ বা হচ্ছে আনুনাসিক বর্ণ। আচ্ছা, তো এটা তো গেল উচ্চারণ স্থান অনুসারে। এরপরে আমাদের যে স্বরযন্ত্র, আমরা যে স্বর, এই স্বরের কম্পন অনুসারে কিন্তু হচ্ছে এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে ঘোষ বর্ণ আর এক হচ্ছে অঘোষ বর্ণ। আবার হচ্ছে কতখানি বাতাস নির্গত হচ্ছে এটার উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ। যদি একটা চার্ট দেখি আমরা, তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যায়। এই চার্টটায় দেখা যাচ্ছে যে আমাদের যে 5টা বর্ণ আছে, এক একটা হচ্ছে বর্গে 5টা বর্ণ থাকে, এটাকে হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অঘোষ বর্ণ আর একটা হচ্ছে ঘোষ বর্ণ, এবং শেষে দেখা যাচ্ছে যে নাসিক্য বর্ণ। প্রথম 2টা, একটা হচ্ছে অঘোষ একটা ঘোষ, প্রথম 2টা অঘোষ, পরের 2টা ঘোষ, এরপরটা চলে যাচ্ছে নাসিক্যতে। আবার এই হচ্ছে কতখানি স্বরযন্ত্র কম্পিত হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ এই ভাগে ভাগ করে ফেলতে পারছি। এই চারটা যদি আপনারা মনে রাখেন, তবে সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের সকল প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব। তো এই তো গেল হচ্ছে ধ্বনি কিভাবে উচ্চারিত হচ্ছে। তো বর্ণের ক্ষেত্রে যদি আসি, তো বর্ণের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হচ্ছে বর্ণগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে। আমরা একে হচ্ছে একবার এ ভাবে উচ্চারণ করছি, আবার একে এ হিসেবে উচ্চারণ করছি। তো এই বিষয়গুলো কখন ঘটে বা কিভাবে ঘটে, শুধু গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে আলোচনা করছি। তো দেখা যাচ্ছে যে সরোয়া দিয়ে যদি আমি চিন্তা করি, সরোয়ার ক্ষেত্রে সাধারণত সর অ হিসেবেই উচ্চারিত হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি ও হিসেবে উচ্চারিত হতে পারে। অ হিসেবে কীভাবে উচ্চারিত হয়? আমরা যদি বলি অনেক, অসীম, এসবের ক্ষেত্রে সর অ হিসেবে উচ্চারিত হচ্ছে। সর বর্ণটি ধ্বনি হিসেবে অ হিসেবে উচ্চারিত হচ্ছে, তবে ধ্বনি হিসেবে স্বর অ বর্ণটি কখনো ও হিসেবে উচ্চারিত হয়। যেমন আমি বললাম অতি,
অতি বানান হচ্ছে সরোয়া তয়রসিকের তি দিয়ে হলেও আমি যখন উচ্চারণ করছি তখন কিন্তু ও চলে আসছে। অথবা আমি যখন বলি অনু, অনুর ক্ষেত্রে কিন্তু সেম, আমাদের উচ্চারণটা হচ্ছে ও এবং নয়রস্য হয়ে যাচ্ছে। অর্থাৎ এই সরোয়ার দুইটা উচ্চারণ হচ্ছে, দুইটা ধ্বনি হচ্ছে, একটা হচ্ছে স্বর অধ্বনি এবং আরেকটা হচ্ছে অধ্বনি। আচ্ছা, আবার স্বরেয়ার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে স্বাভাবিকভাবে যদি আমরা উচ্চারণ করি তবে স্বাভাবিকভাবে হচ্ছে আ উচ্চারণটাই আসে। আমি বলছি আমার, আমি, আ উচ্চারণটাই আছে। তবে পার্থক্যটা হচ্ছে কোথায়? পার্থক্যটা হচ্ছে এই স্বরে আ বা আ ধ্বনিটা যদি হচ্ছে গ ইউ এর সঙ্গে উচ্চারিত হয়। যেমন আমি যদি বলি জ্ঞান, জ্ঞানের ক্ষেত্রে বানান কিন্তু গ ইয় আকার দন্তন্য, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি কিন্তু তখন কিন্তু উচ্চারণটা হয়ে যাচ্ছে। অর্থাৎ গ ইয়র সঙ্গে আকার যুক্ত হলে উচ্চারিত হচ্ছে। অর্থাৎ জ্ঞান বা হচ্ছে আমরা বলি জ্ঞাতি অথবা আমরা বলি হচ্ছে জ্ঞাপন, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে স্বরে আ এর ভিন্ন উচ্চারণ। এছাড়া যদি রস্যই অথবা দীর্ঘই অথবা রস্য অথবা দীর্ঘ এর উচ্চারণে যাই তবে সেক্ষেত্রে রস্যই এবং দীর্ঘই ই এর উচ্চারণটা সেম থাকে, কিন্তু পার্থক্য হয় যে একটা হচ্ছে দীর্ঘ উচ্চারিত হচ্ছে আর একটা রস উচ্চারিত হচ্ছে বা অল্প উচ্চারিত হচ্ছে। আচ্ছা, এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এর ক্ষেত্রে হচ্ছে দুইটা উচ্চারণ, একটা হচ্ছে এর নিজস্ব উচ্চারণ, স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করি, আর একটা হচ্ছে উচ্চারিত হয়। তো কখন হয়? যখন আমি বলছি যে একটি অথবা হচ্ছে দেশ, এই সকল ক্ষেত্রে হচ্ছে উচ্চারিত হচ্ছে। আবার উচ্চারিত কখন হচ্ছে? যখন আমরা বলি একটা, বানান কিন্তু ক টয়কার টা হলেও উচ্চারণ হচ্ছে কে এখানে আমরা উচ্চারণ করছি একটা। অথবা হচ্ছে বেলা, বেলা বানান হচ্ছে বয়কারে বে লয়কারে লা হলেও উচ্চারণ যখন করছি তখন ধ্বনিতে কি আসছে? উচ্চারণটা আছে। তো এই যে বিষয়গুলোকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব। সাধারণত আমরা যখন বকে উচ্চারণ করি, সাধারণ উচ্চারণটা হচ্ছে বকে বই উচ্চারিত হচ্ছে। তবে ব যদি হচ্ছে যুক্তবর্ণ হিসেবে থাকে বা হচ্ছে ব যদি বফলা হিসেবে থাকে, বফলা হিসেবে থাকলে তবে সেক্ষেত্রে ব যদি শব্দের শুরুতে থাকে তবে সেক্ষেত্রে কিন্তু এই বয়ের উচ্চারণটা হচ্ছে না। আমি বললাম শ্বশুর বানানটা দেখেন, তালব্যস্বরের সঙ্গে যদি আমি বকে বফলা হিসেবে আছে কিন্তু এটি কিন্তু উচ্চারিত হচ্ছে না। আবার আমি যদি বলি ত্বকের ক্ষেত্রেও কিন্তু সেম, তয় বয় এবং ক হলেও এখানে বয়ের উচ্চারণ হচ্ছে না। তবে এই ব ফলা যদি হচ্ছে শব্দের শেষে যুক্ত থাকে, যেমন আমি বললাম অশ্ব, তাহলে কি হচ্ছে? যে ব্যঞ্জন বর্ণটার সঙ্গে এই বফলা যুক্ত থাকছে সেই ব্যঞ্জন বর্ণে দ্বিত হচ্ছে, অর্থাৎ এই ব্যঞ্জন বর্ণটা দুইবার উচ্চারিত হচ্ছে। আমি যেমন বলছি অশ্ব, অথবা আমি যখন বলছি বিশ্বাস, কি হচ্ছে দেখেন, এই বিশ্বাস তালব্যস্ব, এই তালব্যস্বয়ের দ্বিত হচ্ছে। এই বিষয়টা মফলার ক্ষেত্রেও প্রযোজ্য। ম যদি হচ্ছে স্বাভাবিকভাবে বসে তো ময়ের অনেক সময় হচ্ছে নিজস্ব উচ্চারণ হয়, যেমন আমি বললাম যুগ্ম অথবা জন্ম, এটা অনেক সময় হয়। তবে সাধারণত কি ঘটে? সাধারণত এই ম যদি হচ্ছে ম ফলা হিসেবে যদি হচ্ছে শব্দের মাঝখানে থাকে তবে হচ্ছে ব্যঞ্জন বর্ণের দিতে হচ্ছে। যেমন আমি বললাম আত্মীয় অথবা আত্মীয়, এই তয়ের এখানে কিন্তু দিতে হচ্ছে, বা আত্মার ক্ষেত্রে তয়ের দিতে হচ্ছে, বা পদ্ম বানান হচ্ছে প দয় ম ফলা, কিন্তু এখানে কিন্তু ম ফলা উচ্চারণটা হচ্ছে না, তার বলে দয়ের দিতে হচ্ছে পদ্ম, এই দটা দুইবার উচ্চারিত হচ্ছে। তবে যদি হচ্ছে প্রথমে থাকে, এই ম ফলা যদি হচ্ছে প্রথমে থাকে, যেমন আমি উচ্চারণ করি শ্মশান, তবে সেক্ষেত্রে কি হচ্ছে? এই ম ফলার উচ্চারণ হচ্ছে না, তবে ম ফলার উচ্চারণটা হচ্ছে নাসিক বর্ণ এর মতো হচ্ছে বা অ এর মতো হচ্ছে। এখানে নাসিক্য উচ্চারিত হবে, নাক থেকে উচ্চারিত হবে, যেমন আমি বলি শ্মশান। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ, অন্তস্থ জ। অন্তস্থ জয়ের স্বাভাবিক উচ্চারণ কিন্তু বর্গীয় জ, অর্থাৎ বর্গীয় জয়ের আমরা যে উচ্চারণ, অন্তস্থ জয়ের ধ্বনির উচ্চারণটা এই বর্গীয় জয়ের মতোই হচ্ছে। তবে পার্থক্যটা কি হচ্ছে? যদি এই অন্তস্থ জ শুরুতে থাকলে এর উচ্চারণের কিছুটা পরিবর্তন হয়। যেমন যদি আমি বলি ব্যতীত, এখানে ব্যতীত এই যে জ ফলা, এই ব্যতীতর উচ্চারণ হচ্ছে আমরা কিন্তু বলি ব্যতীত।
আমরা কিন্তু উচ্চারণটা করি না, আমরা বলি এতিত, ব্যতীত, এই যে উচ্চারণটা। অথবা হচ্ছে ব্যথা, বয়ের সঙ্গে জফলা থাকলেও হচ্ছে আমরা যখন উচ্চারণ করি তখন হচ্ছে এই জফলার সঙ্গে কিন্তু আমরা আকার দিয়ে উচ্চারণ করি। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো হচ্ছে শব্দের শুরুতে যদি থাকে, কিন্তু যদি এমন হয় যে শব্দের মাঝখানে অথবা শেষে থাকে, জফলা শব্দের মাঝখানে অথবা শেষে আসে, তবে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে ওই যে ব্যঞ্জনটার সঙ্গে যুক্ত আছে জফলা, সেই ব্যঞ্জনটার দ্বিত হচ্ছে। দ্বিত কীভাবে হচ্ছে? আমি বললাম উদ্যম। উদ্যমের ক্ষেত্রে কি? রস্যৌ দয় জফলা ম, উদ্যম। এই যে এই কিন্তু হচ্ছে দুইবার উচ্চারিত হচ্ছে, এই জফলার জন্য হচ্ছে দুইবার উচ্চারিত। বা আমি যদি বলি গদ্য, গদ্যের ক্ষেত্রে একই অবস্থা, যে হচ্ছে এই জফলাকে আমরা জফলার বদলে হচ্ছে কে দ্বিত উচ্চারণ হচ্ছে, গদ্য। তো এই বিষয়গুলো আবার হচ্ছে রয়ের ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ। রয়ের ক্ষেত্রে যদি হচ্ছে যদি হচ্ছে ব্যঞ্জনের মধ্যে বা শেষে থাকে, তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে? তার সঙ্গে হচ্ছে এই র ফলাটা দ্বিত সহ উচ্চারিত হচ্ছে। দ্বিত সহ উচ্চারিত হচ্ছে কিভাবে? র ফল উচ্চারিত হচ্ছে, রয়ের উচ্চারণটা হচ্ছে কিন্তু সেটা দ্বিত সহ। আমি যদি বলি মাত্র, বিষয়টা কি হচ্ছে? মাত, এই দিয়েই হচ্ছে আবার উচ্চারিত হচ্ছে ত্র, মাত্র। অথবা আমি বলি হচ্ছে বিদ্রোহ, উচ্চারণটাকে যদি আমরা ভাঙি, বিদ, এই দয়ের দ্বিত হচ্ছে দ্রোহ, বিদ্রোহ। দেখেন কিন্তু দুইবার উচ্চারিত হচ্ছে, আবার একই সঙ্গে রয়ের উচ্চারণটাও হচ্ছে। অর্থাৎ শব্দের মধ্যে অথবা শেষে যদি হচ্ছে রফলা থাকে, রফলা হিসেবে থাকে, তখন হচ্ছে আমরা এই ব্যঞ্জনের দ্বিত সহ রয়ের উচ্চারণটা করব। তবে যদি হচ্ছে যুক্ত বর্ণে থাকে, যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকে, তবে সেক্ষেত্রে হচ্ছে দ্বিতর প্রয়োজন নেই। যদি রফলা হিসেবে থাকে তখন দ্বিতর প্রয়োজন আছে, কিন্তু যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে তবে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় ব্যঞ্জন করতে হবে না। যেমন আমি বলছি কেন্দ্র, যুক্ত বর্ণ হিসেবে আছে, এখানে দন্তেন্দ্র এবং দয়ের যুক্ত বর্ণের সঙ্গে হচ্ছে রফলাটা আছে, কেন্দ্র। অথবা আমি বলছি শাস্ত্র, এই সকল ক্ষেত্রে কিন্তু রয়ের দ্বিতীয় উচ্চারণ করার দরকার হচ্ছে না। তো ধ্বনীয় বর্ণের এগুলো হচ্ছে একেবারে কমন বিষয়। এই বিষয়গুলো হচ্ছে যদি আমরা বারবার প্রস্তুতি নেই, বারবার প্র্যাকটিস করি, তবে এই সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যাবে এবং এই প্রশ্ন থেকে, এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্নের আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। তো আশা করি এই ক্লাসটা সবার কাজে লাগবে এবং পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।